প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকের এই অনুষ্ঠানে যেহেতু ভাষার মাস, আমরা ভাষা নিয়ে কথা বলবো এবং ভাষা কি নিরপেক্ষ নাকি নীরবে কোনো একটি পক্ষ বেছে নেয় সেই বিষয়ে আলোচনা করবার জন্য লন্ডন থেকে আমরা দুজন অতিথিকে যুক্ত করেছি। দুজনই অস্ট্রেলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা সাধারণত রাজনীতিবিদদের যে বিভিন্ন বক্তব্য বা রাজনীতিবিদরা যেভাবে বাংলাদেশকে বা রাষ্ট্রকে নির্মাণ করতে চান সেই লেন্স দিয়ে দেখে থাকি বাংলাদেশের কন্টেম্পোরারি যে পলিটিক্যাল যে স্ট্রিম সেটিকে। কিন্তু আজকে আমরা দুজন লেখকের দৃষ্টি দিয়ে বা লেখকের বিশ্লেষণে বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে ভাষার যে ব্যবহার এবং ভাষার যে রাজনীতি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং প্রাসঙ্গিকভাবেই সাহিত্যে ভাষার যে ক্ষমতা বিন্যাস বা শ্রেণীবিন্যাস কিংবা গণমাধ্যম কিভাবে ভাষাকে ব্যবহার করছে সেই বিষয়গুলো উঠে আসবে। আমি শুরুতেই আমার অতিথিদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন বর্ণালী সাহা, তিনি কথা সাহিত্যিক, এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন যেমনটি বলেছিলাম অস্ট্রেলিয়া থেকেই লুনা রুশদি, তিনি নিজেও লেখক। আমরা আজকের এই অনুষ্ঠানটা আলোচনাটা শুরু করতে চাই বর্ণালী আপনাকে দিয়ে। আমার প্রথম যে প্রশ্ন, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কারণে ভাষার মাসে এই ভাষা এবং রাজনীতির বিতর্কটা বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে, আলোচিত হচ্ছে বিভিন্ন স্ফেয়ারে, সেটা হচ্ছে একজন রাজনৈতিক নেতা, বিএনপি নেতা এবং বিদ্যুৎ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। তিনি বলেছেন যে ইনকিলাব জিন্দাবাদ চলবে না, এগুলো বাংলার সঙ্গে সম্পর্কহীন, যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল এটি তাদের ভাষা। অর্থাৎ এক ধরনের তিনি এটিকে বাতিল করে দেওয়ার পক্ষপাতী। কিন্তু ভাষা তো আমরা জানি যে এটি বাংলা ভাষা যেটিকে আমরা বলছি সেটি বিভিন্ন ভাষার একটা সমবায় এবং এই ধরনের ইন্টিগ্রেশনের ভেতর দিয়েই তো ভাষা এগিয়ে যায়। তাহলে ইনকিলাব জিন্দাবাদ বললে সমস্যাটা কোথায়? থ্যাংক ইউ বুলবুল হাসান, আজকে আমাদেরকে এখানে যুক্ত করার জন্য। প্রথমেই বলি যে আমি লুনা রুশদি, আমরা দুজনই প্রবাসে বসে বাংলা সাহিত্যের চর্চা করছি। কাজেই আমরা একান্তই বাংলা ভাষাকে অত্যন্ত ভালোবাসি, নিঃস্বার্থভাবে ভালোবাসি। সেই জায়গা থেকে আসলে আমাদের কাজ করে যাচ্ছি। তো আজকে আমাদের অভিমতগুলোর মধ্যে যেহেতু কিছু আনপপুলার ওপিনিয়নও থাকবে, এবং আমি তো জানি যে আমার অ্যাক্টিভিস্ট বন্ধু বান্ধবের অনেকেরই হয়তো আমার আজকের বক্তব্যটা খুব একটা পছন্দ হবে না। তবুও আমার মনে হয় যে বাংলাদেশ থেকে সেফ ডিস্টেন্সে বসে এতটুকু যদি না বলতে পারি তাহলে তো আসলে মানে আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে কাজটা আমরা করছি না। আপনার প্রশ্নটা, যে ফ্রেমিংটা আপনি করলেন তাতে আসলে একজন রাজনীতিবিদ তিনি কি বললেন, প্রথম কথা মানে এইভাবে এই ভাষা এই শব্দ চলবে না এইভাবে কথা বলাটা আসলে ঠিক কতটুকু গণতান্ত্রিক আমি জানি না। রাজনীতিবিদের জায়গা থেকেও আসলে কতটুকু আসলে যে ক্ষমতাসীন এবং দায়িত্বশীল একটা পদস্থ অবস্থায় থেকে এইভাবে ডিকটেট করতে চাওয়াটা খুব সুন্দর বা কোনো জনবান্ধব প্রবণতা বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এই বিতর্কটা আসলে চলতে চলতে টানতে টানতে এমন একটা জায়গায় আমরা এখন লোকেট করছি যে জায়গাটা আসলে বিতর্কটার জায়গা না বলে আমার মনে হয়। মানে স্থানিকভাবে ওটা ওই জায়গায় বিলং করে না। প্রথমত রাজনীতিবিদ যে ভাষা ব্যবহার করেন বা রাজনীতিবিদের যে ভাষা, সেটাকে আমরা রেটরিক বলি। রেটরিকের সাথে ভাষার একটা মৌলিক পার্থক্য আছে। সেই পার্থক্যটা আসলে সবার আগে ধরতে পারতে হবে। প্রথমত ভাষা, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ফাউন্ডেশনাল সিস্টেম, একটা কাঠামো। সেই কাঠামোর ভিতরে শব্দ আছে, ব্যাকরণ আছে, চিহ্ন আছে, যে জিনিসগুলো মানুষ যোগাযোগের জন্য ব্যবহার করে, এবং সেটা হচ্ছে গিয়ে একটা জাতির আইডেন্টিটিকে ক্যাপচার করে, একটা সমাজের মানুষ কিভাবে একে অন্যের সাথে সংযোগ স্থাপন করে, তার চরিত্রকে ধারণ করে, তার চরিত্রকে বহন করে। আর পলিটিক্যাল রেটরিক অন দি আদার হ্যান্ড হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি, একটা কৌশলগত একটা ক্রাফট, এবং সেই জায়গায় শব্দকে, ভাষাকে নিরপেক্ষভাবে ব্যবহার করা হয় না, নির্দোষভাবে ব্যবহার করা হয় না। সেখানে ভাষাকে ব্যবহার করা হয় চিন্তার বাহন হিসেবে, যে চিন্তা অনেক ক্ষেত্রেই একটা জনপরিসরে জনমতকে হয় তৈরি করতে চায় বা প্রভাবিত করতে চায় বা ইনফ্লুয়েন্স করতে চায় বা মোটিভেট করতে চায়। কাজে দুইটা উদ্দেশ্যগতভাবে আসলে দুটার মধ্যে একটা মোটা দাগের পার্থক্য আছে। ভাষা যেখানে পার্থক্যটাকে মেনে নিয়েই যদি আমি দ্বিতীয় অংশে চলে যাই, মানে আপনি রাজনীতিবিদটা বাদ দেন, স্বাভাবিকভাবে আপনার কাছে কি মনে হয় এই যে ভাষার ব্যবহার রাজনীতিতে, যে ভাষাগুলো নিয়ে কথা হচ্ছে, ইনকিলাব থেকে শুরু করে ইনসাফ, নয়া বন্দোবস্ত থেকে শুরু করে,
এই হ্যাঁ, সেখানে বিষয়গুলো যে এক ধরনের প্রচলন হুম, হচ্ছে, সেটা নিয়ে আপনার হুম, অবস্থানটা কি? আমি একদম খুব অল্প কথায় যদি বলি, আমি মনে করি না যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কাকে বলে সেটা বোঝেন না। উদাহরণ হিসেবে খুব মোটা দাগে বলা যায় যে মুক্তিযুদ্ধকে যেভাবে আওয়ামী বয়ানে একরকম ভাবে গ্লস ওভার করা হয়েছে, সেখান থেকে হাইজ্যাক করা হয়েছে এবং একজন নেতা একজন দল রেখে বাকিদের অদৃশ্য করে দেওয়া হয়েছে, এবং 16 বছর ধরে মাঠে ঘাটে হাটে ময়দানে পত্রিকায় বইমেলায় লাইব্রেরিতে টেলিভিশনে সবার আগে সেই বিষয় সেই প্রবণতাটাকে চিহ্নিত করেছেন যে বুদ্ধিজীবীরা। হুম হুম তারা ফ্যাসিবাদের সপক্ষে সম্মতি উৎপাদনের যে ঘটনাটা ঘটছিল সেটাকে শনাক্ত করে আমাদেরকে জানিয়েছেন, আমাদের সামনে পরিস্ফুট করেছেন। এখন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কাকে বলে সেটা তারা মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর সপক্ষে অ্যাপোলজিস্ট বয়ান দিচ্ছেন, সেটা আমার কাছে বুদ্ধিবৃত্তিকভাবে অসৎ মনে হয়। আম, শব্দগুলি নিয়ে আমার নিজস্ব ব্যক্তিগত পছন্দ অপছন্দের দিকে না গিয়েও আমি এতটুকু বলতে পারি। এবং আমার মনে হয় এই অসততাটা হয়তো অনেক ক্ষেত্রেই অতটুকু আম, কি বলবো, মানে এই অসততাটা অনেক ক্ষেত্রেই সাবকনশিয়াস থেকে আসে হয়তো। বাঙালি মুসলমানের উত্তর ঔপনিবেশিক একটা সমস্যা এটা, বা সেইভাবে হয়তো ব্যাখ্যা করা যেতে পারে, হুম কিন্তু হুম। সেই ব্যাখ্যা আসলে সমাজতাত্ত্বিকদের জায়গা, তাই এখন ওদিকে আমি খুব একটা যাচ্ছি না। রাইট, তবে আমি এর মধ্যে খুব নির্দোষ নিরীহ বিষয় দেখছি না। শিওর। বর্ণালী, একটা বিষয় মেনে নিয়েই বলছি যে ভাষা কি নিরপেক্ষ কিনা, এটি শুরুতেই প্রশ্নটা করেছি, এবং আমি ধরেই নিচ্ছি যে ভাষা নিরপেক্ষ নয়, যদিও আপনার এ বিষয়ে হুম, যদি দ্বিমত থাকে সেটি নিয়েও আমরা কথা বলতে পারি। কিন্তু হুম, এই যে ভাষার ব্যবহারের ভেতর দিয়ে যে ধরনের দেয়াল তৈরি হচ্ছে, বা ভাষা ব্যবহারের ভেতর দিয়ে যে ধরনের বিভাজন তৈরি হচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? মানে ধরেন জয় বাংলা, এটা মুক্তিযুদ্ধের একটা স্লোগান ছিল, কিন্তু জয় বাংলা বললেই এখন একটি নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত করা হচ্ছে। বাংলাদেশ জিন্দাবাদ বললে কোন রাজনৈতিক দলটি এটিকে বেশি প্রচার করছে বা বেশি ব্যবহার করছে সেটি আমরা জানি। আবার ইনকিলাব জিন্দাবাদ বললেই আমরা একটা ঘরানাকে চিহ্নিত করতে পারি। তো এই এই বিষয়টি তো এক ধরনের বিভাজনের সৃষ্টি করছে, এবং সেটি কখনো কখনো অপ্রত্যাশিত মাত্রায় চলে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় ভাষার ঘাড়ে চেপে এই জিনিসটা করা হচ্ছে, যেটা ভাষার জন্য খুব দুঃখের একটা দিন। এবং আমি মনে করি, যেহেতু ভাষা নিয়ে আমার কাজ, আমি মনে করি সাংস্কৃতিক কল্পনা, যেটা কালচারাল ইমাজিনেশন বলে, সেটাকে সবচেয়ে অপ্রশস্ত রাস্তায় আটিয়ে দেওয়ার যে প্রকল্প, সেই সেই জায়গাটা এখন ভাষার সাথে চলছে। এবং এই অপ্রশস্ত পথের নাম এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে এটা পরিচয়বাদী রাজনীতির চিহ্নবাহী, এবং একটা কালচার ওয়ারের আঘাত প্রত্যাঘাতে ভাষাকে শতদীর্ণ ছিন্ন বিচ্ছিন্ন করা হবে, এই ধরনের একটা আকাঙ্ক্ষা মনে হয় কারো কারো আছে, যাকে আমি রেটরিক বলছি। এবং এই রেটরিকের স্রষ্টা কিন্তু মানে বাংলাদেশের আহ, রাজনীতি মনা ভূমিপুত্র, মূলত বাঙালি মুসলমান পুরুষ, যার প্রিভিলেজের অন্ত নাই। আমি কিন্তু দেখি না যে নারীদেরকে এখানে খুব কথা বলতে দেওয়া হয়, আমি দেখি না সংখ্যালঘুদের বা আদিবাসীদের, যাদেরকে পাহাড়ি আমরা জানি, তাদেরকে কথা বলতে দেওয়া হয়। আমি জানি না যে পাহাড়িরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে রাস্তায় নেমেছিলেন তারা কি স্লোগান দিয়েছিলেন, আমি সেটা জানি না। রাইট। কাজেই বাংলাদেশের যে একটা হেজেমনিক একটা সোশ্যাল ক্লাস এই মুহূর্তে সবচাইতে সরব এই বিষয়টাতে, হুম হুম তাদের প্রিভিলেজ গুলো নিয়ে আমি চিন্তা করি। তাদেরকে কখনো সীমান্ত পাড়ি দিতে হয় নাই, তাদেরকে কখনো এপার বাংলা থেকে ওপার বাংলায় যেতে হয় নাই। তাদেরকে ডিসলোকেশন বলতে তারা হয়তো মিন করে ভাগ্যান্বেষণে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, গ্রাম থেকে শহরে যাওয়া। তারা এমনকি বাপের ঘর ছেড়ে শ্বশুর ঘরেও যায় না, যাকে কখনো বাড়িঘর ত্যাগ করতে হয় না, যাকে সাপুজ সংকুল পথ দিয়ে হেঁটে স্কুল কলেজে মক্তবে মাদ্রাসায় যেতে হয় না, বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে যাকে পরিবারের সাথে সংঘাতে যেতে হয় না, সেই মানুষ আমার ভাষা ঠিক করে দিতে চাইছে। এবং এটা আমি এর মধ্যে আমি কিছু শ্রেণীগত কিছু বিষয় দেখতে পাই। আমি আমার ভাষাকে আমি আহ, অনেক ক্ষেত্রে আমার ভাষা আমাকে ডিসকমফোর্ট দেয়। আমার ভাষায় ধর্ষণ মানে এখনো সম্ভ্রমহানি, আমার ভাষায় পিরিয়ড মানে শরীর খারাপ, আমার ভাষায় ইজ্জত শব্দের একটা সমার্থক শব্দ হচ্ছে নারীর শরীর, যে ভাষায় এখনো আমাদের ডাক্তাররা মেয়েদেরকে সেক্সুয়ালি অ্যাক্টিভ কিনা এই প্রশ্ন করতে পারেন না, জিজ্ঞেস করেন তুমি কি বিবাহিত। আম, এখনো আমি দেখি আমাদের ভাষায় বাংলাদেশের মানুষ হিন্দুত্ববাদ বা
ভারতীয় আগ্রাসনকে আক্রমণ করতে গিয়ে ভারতীয়দেরকে হয়তো খুব লুজলি মালাউন ডেকে ফেলে বা মালু ডেকে ফেলে, বা ব্যঙ্গ করতে পশ্চিমবঙ্গের মানুষকে দাদা বলে ডাকে, বা জিজ্ঞেস করে দাদা জল খাবেন, এরকম করে ব্যঙ্গ করে। আর অবলীলায় ভুলে যায় যে তার সহনাগরিকদের মধ্যে কয়েক শতাংশ কিন্তু এখনো বড় ভাইকে বাড়িতে দাদা ডাকে, পানিকে জল ডাকে, বা নিজের ভূমিতে আসলে এই মালাউন গালি খেয়েই জীবন ধারণ করে। কাজেই ভাষা আসলে তো বিচ্ছিন্ন কোনো প্রপঞ্চ নয়। ভাষাকে আমি যদি মনে করি যে আমাদের মানে আমাদের জাতীয় সংস্কৃতির এমন একটা বড় অংশ, যে বড় অংশকে বহন করে আমরা রাজনীতি করেছি, আমরা আমাদের নিজেদের কি বলবো স্বাধিকারের সত্তাকে পরিস্ফুট করেছি, আমরা বাঙালি জাতি এই পরিচয় দিতে পারি। আহ, এবং আমাদের যে বিরাট সাহিত্য সম্পদ, আমাদের যে কালচারাল ক্যাপিটাল, সেটা নিয়ে আমরা সামনে দাঁড়াই, শিওর। সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি। সেই জায়গায় এই ডিসকমফোর্টের বিষয়গুলিকে আমাদের চিন্তা করতে হবে এবং ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। নিশ্চয়ই। তো এই জায়গায় না আসলে এত সাদা কালো ভাবে আসলে আমি দেখতে পারি না। আমি নিশ্চয়ই। যখন রাজনীতির কথাও আসে তখন আমি মনে করি না যে ইনকিলাব শব্দটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একমাত্র পরিচয়বাহী শব্দ। ধন্যবাদ বর্ণালী, আসবো আপনার কাছে আবারও। আমি লুনা রুশদি আপনার কাছে আসতে চাই। একটা বিবৃতি এই ভাষা বিতর্কের মাঝখানে আমার তো বটেই, অনেকেরই বোধহয় বলবো যে দৃষ্টিগ্রাহ্য হয়েছে। সেটি হচ্ছে হেফাজত ইসলাম, তারা এই ভাষা বিতর্কের একটি পর্যায়ে বলছেন বিবৃতি দিয়ে যে আমরা দেখতে পাচ্ছি পরাজিত চিহ্নিত কালচারাল ফ্যাসিস্টরা জুলাই গণঅভ্যুত্থানকালে জনমানুষের দ্রোহের স্ফুলিঙ্গ ছড়ানো কিছু ঐতিহাসিক আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে বিষোদ্গারে নেমেছে। এরা মহান জুলাই বিপ্লবের শত্রু। এদের ইসলাম বিদ্বেষী সেকুলার ফ্যাসিবাদ ঠেকাতে আমরা জনপরিসরে ইনকিলাব, ইনসাফ ও আজাদি শব্দগুলো ব্যাপকভাবে চর্চার আহ্বান জানাচ্ছি, এবং এগুলোই হচ্ছে জুলাই অভ্যুত্থানের ভাষার সম্পদ। লুনা, আপনি যদি একটু বলেন যে এই যে বিবৃতি, সেই বিবৃতির মধ্যে তো অবশ্যই তাদের একটি রাজনৈতিক অবস্থান রয়েছে, এবং ভাষার ব্যবহার থেকে শুরু করে মানে ভাষার ব্যবহারের সঙ্গে এই যে রাজনৈতিক মতাদর্শগত যে অবস্থান, সেটি ক্লিয়ারলি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তো সেটি নিয়ে আপনার পর্যবেক্ষণ প্রাইমারিলি জানতে চাই, তারপরে আমরা আলোচনা হয়তো সামনের দিকে এগোবো। লুনা। আম, এই বিষয়ে আসার আগে আমি প্রথমে বলি, বর্ণালীর কথাগুলো তো এতক্ষণ শুনলাম, ওর সাথে আমি মোস্টলি আমার মতের এখানে মিল আছে মোস্টলি। কিন্তু আপনি যে বয়ানটা এখন বললেন, এটা তো একটা স্টেটমেন্ট। এখন এই বিষয় নিয়ে পর্যবেক্ষণ বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হয়, যে আম, এটা তো একটা পার্টিকুলার পলিটিক্যাল গ্রুপের স্টেটমেন্ট আর কি। হুম। তো এখন ভাষা, যেটা আপনি বর্ণালীর সাথে আলাপে যেটা আসছিলেন, যে ভাষার কি কোনো একটা পক্ষ নেয় নাকি, ভাষা কি নিরপেক্ষ, বা এটা কি ইনোসেন্ট, বা এরকম কি কিছু নাকি, বা এটা একটা উদ্দেশ্য থাকে কিনা। হুম। তো ভাষা আমার কাছে সবসময়, এটা আসলে আমার মনে হয় একটা ব্যবহার করার একটা টুল, একটা ব্যবহার্য একটা জিনিস, যেটা যে ভাষাটা প্রয়োগ করছে উদ্দেশ্যটা তার, বা পক্ষ বা নিরপেক্ষতা বা যে কোনো একটা পক্ষ, এটা তার। তো এখানে ভাষা তো শুধু রাজনৈতিক ব্যবহারটাতেই সীমাবদ্ধ একটা ব্যাপার না। সেটা, এটা তো অনেক ভাস্ট একটা ব্যাপার। যেরকম আমরা সাহিত্যে একভাবে এটার ব্যবহার করি, বা মানুষের জীবনে এর ব্যবহার হয় একটা ভাষার। আম, এটা আমি ভার্জিনিয়া উলফের একটা রেডিও রেকর্ডিং ছিল, সেই 1937 সালে বিবিসিতে। হুম। তো ওখানে উনি মানে ইংরেজি ভাষা সম্পর্কে বলছিলেন, যে যেখানে কিভাবে করে আম, এই ভাষা বিভিন্ন ভাষার সাথে মিলছে, তারপরে এখান বিভিন্ন ভাষার থেকে আলাদা আলাদা শব্দ নিয়েছে। মানে ওখানে মানে এখানে খুব মানে মজা করে উনি বলেছেন যে আমাদের মা ইংরেজি ভাষার, আমরা যদি তার অতীত দেখতে চাই, খুব একটা যে খুব সতীসাধ্যী ছিল সেরকম না, কারণ সে যেখান থেকে খুশি নিছে ভাষাটা, এবং এভাবে একটা ভাষা সমৃদ্ধ হয়। হুম। তো আম, যদি আমরা খুব পিউরিটান একটা জায়গা থেকে দেখি, পিউরিটান একটা জায়গা থেকে, তখন কোনো একটা ধর্ম, যেমন আমার একটা ফ্রেন্ড ছিল ও পার্সি, কলকাতায় থাকতো। ওদের ধর্মে আম, ওরা হচ্ছে কখনো কোনো নতুন কাউকে নিতে পারে না, অন্য ধর্মের কেউ পার্সি ধর্মে ওরা কনভার্ট করতে পারে না। তো এই কারণে যেটা হয়েছে যে মানে দিনে দিনে ওদের সমাজটা একদম ছোট হয়ে গেছে, এবং আস্তে আস্তে এক্সটিংশনের দিকে যাচ্ছে। তো একটা ভাষা আমরা যত একই রকম রাখতে চাই, যেই শব্দ আগে কখনো ব্যবহার করি নাই,
সেটা যদি না করে আমরা বলবো, এটা তো কখনো বাংলার মধ্যে ছিল না, এটা উই কান্ট ইউজ ইট। তো ওই কিন্তু জায়গায় তো কিন্তু আমরা লুনা, এটা কি স্বতঃস্ফূর্তভাবে আসে নাকি এটাকে এক ধরনের ইম্পোর্ট করতে হয়, আমদানি করে তারপরে বোঝাতে হয় যে এটা খুবই জরুরি আমাদের ন্যারেটিভ তৈরি করার জন্য বা বয়ান নির্মাণ করার জন্য? মানে কিভাবে আসে? এই যে যে বলছেন যে বিভিন্ন ভাষা আসতেই পারে, কিন্তু সেটা কিভাবে আসে? অনেক বর্ণালী যেমন কিছুতে বলছিলেন ধরেন যে এটার সঙ্গে এক ধরেন, ধরনের হেজেমনিক রিলেশন রয়েছে। হ্যাঁ, এটা বিভিন্ন রকম ভাবে আসে, শুধু শুধু একভাবে আসে না। যেমন আপনি ইংরেজি ভাষায় যদি দেখেন, আম, 10 বছর আগে যেই শব্দগুলো ইংরেজিতে ছিল না সেগুলো কিন্তু এখন আছে। বা অনেক ধরেন ভারতীয় শব্দ, অনেক বাংলা শব্দ ইংলিশে আছে, হ্যাঁ। হুম হুম এগুলো তো আস্তে 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 এটা ব্যবহারের মাধ্যমে। তো এখন আপনি যে ইয়েটায় আসছেন, যেটা একটা পলিটিক্যাল ডিসকোর্স, হুম হুম ওখানে ধরেন যেটা বর্ণালী বলছিল যে গত আম, যে আওয়ামী রেজিমের সময় যেভাবে আম, মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হয়েছে, যে ধরেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিরোধী শক্তি, এভাবে মানুষকে ডিভাইড করা হয়। যে একটা সেই ব্রিটিশ আমল থেকে ডিভাইড অ্যান্ড রুল যেটা চলে আসতেছে, একটা বাইনারি ব্যবস্থা। এটা হচ্ছে যারা ক্ষমতাশীল থাকে তাদের একটা অস্ত্র, টু কন্ট্রোল পিপল, বা পলিটিক্যাল আদার সৃষ্টি করা জন্য হুম এটা একটা দরকারি জিনিস। তো এখানে যে কোনো একটা সময় যে একটা ক্ষমতাশালী একটা যারা থাকবে, দে উড ট্রাই টু একটা পলিটিক্যাল আদারকে তারা তৈরি করার চেষ্টা করবে, কারণ দ্যাট হেল্পস দেম টু স্টে ইন পাওয়ার। রাইট। এখন এখন এটা এটা তো আপনি বললেন জেনরিক একটা বিশ্লেষণ, কিন্তু গত 1.5 বছরে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে যে শব্দগুলো এসছে, এগুলো বিষয়টি এমন নয় যে এগুলো বাংলাদেশে কখনোই ছিল না, কিন্তু সেটির যে হুম, হুম। পুনরুজ্জীবন বা এটিকে এবার নতুন করে রাজনৈতিক ভাষা বা স্লোগান হিসেবে ব্যবহার করবার যে প্রবণতা, সেই প্রবণতাটিকে আপনি কিভাবে দেখেন? আমি কিভাবে দেখি তার চেয়েও বড় কথা, আই অলওয়েজ ট্রাই টু, আমি চেষ্টা করি যে একদম রুটে যেতে, যেটা কোথা থেকে আসলো। হুম কারণ হুম আম, একটা এরকম আছে, কিন্তু এটা কেন এই জায়গাটায় আসলো, বা কেন মানুষও এখন কেন এই জিনিসটা সাপোর্ট করছে মানুষ, বা কেন তারা, কেন একটা আমরা দেখছি একটা অনেক বড় একটা পার্সেন্টেজ এই ইয়েতে লেড হচ্ছে, সেটা কেন? এটার কারণ হচ্ছে যে মানে যখন আপনি অনেক বছর ধরে কাউকে কথা বলতে দিবেন না, কোনো একটা কিছু করতে দিবেন না, হ্যাঁ, তাদের মতো করে চলতে দিবেন না, ওই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ইট পাইলস আপ। তখন তারা যখন আবার সেই পাওয়ারফুল জায়গাটায় যায়, তারা ঠিক একই রোলটা প্লে করে। সো আচ্ছা। এখন যে মানে এখন যে আমরা একটা দেখতেছি যে এই যে এটাই বলতে হবে বেশি করে, মানে আমার কাছে হচ্ছে বলা না বলা, এটা এটা হচ্ছে মানুষের ব্যাপার। যে আমার যদি ইফ আই চুজ টু, মানে আমি ইনকিলাব, মানে আমার কাছে যেমন ইনকিলাব বলে আমার ইনকিলাব পত্রিকার কথা মনে হয়, হ্যাঁ। কারণ ওটার হুম একটা এটা একটা নাম ছিল। বা ধরেন আজাদি, ইনকিলাব, এই শব্দগুলোর মধ্যে তো কোনো কিছু না, এটা হুম আমি হুম কিভাবে ইয়ে করতেছি, বা আরেকটাকে কি আমি নিশ্চিহ্ন, এটার জায়গায় অন্য একটা শব্দকে নিশ্চিহ্ন করে দিয়ে কি আমি আমাকে এস্টাবলিশ করতে চাচ্ছি কিনা, হ্যাঁ। আচ্ছা, আমি ওইটা আপনার হচ্ছে আমি আপনার কথাটা যদি বুঝে থাকি, সেটা হচ্ছে যে বাংলাদেশের কনটেক্সটে আওয়ামী যে বয়ান বা মুক্তিযুদ্ধ নিয়ে বা হুম আওয়ামী হুম লীগের সাংস্কৃতিক যে বোধ, সেই বোধের জায়গা হুম থেকে তারা যেভাবে তাদের যে ব্যাখ্যা বা তাদের যে ন্যারেটিভ নির্মাণ করেছেন, সেটাকে হুম অনেকটাই চাপিয়ে দেওয়া মনে করে অনেকেই, এবং সেই চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে একটা পাল্টা আধিপত্য তৈরির একটা চেষ্টা হচ্ছে। এখন হুম আমার প্রশ্নটা হচ্ছে হুম যে হুম এই যে ভাষা নিয়ে প্রত্যেকের রাজনৈতিক অবস্থান বা মতাদর্শকে এই যে যে চাপিয়ে দেওয়ার চেষ্টাটা করছে, এটার পরিণতি আসলে কি, কনসিকুয়েন্সের জায়গাটা থেকে আপনি কি প্রেডিক্ট করছেন? মানে মানে এটার ফলাফলটা কি বলে আপনি ধারণা করছেন? জুলাইয়ে তো আমিও খুব ইনভলভ ছিলাম মেন্টালি, এবং যতটা দূর থেকে করা যায়। কিন্তু হুম এটা ফলাফলটা যেটা হয় যে আমরা আসলে মানে ঠিক একই জায়গায় যাচ্ছি আবার, মানে এটার আমি আবার প্রেডিক্ট করছি ডিভিশন ইন হুম হুম পিপল। কারণ কি যেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা, সবাই যখন একটা ডিফেন্সিভ একটা জায়গায় থাকে, সবার একটা মনে হচ্ছে যে একটা ইনসিকিউর একটা প্লেসে, হুম তখন কেউ আর অন্যকে ছাড় দিতে চায় না, বা অন্য স্পেসটা দিতে চায় না। সেটা যখন না দেয় তখন একটা আম, একসাথে যে একটা মানে মিলেমিশে থাকার যে জিনিসটা, ওইটা তো অনেকটা হ্যাম্পার্ড হয়। তো আমার কাছে মনে হয় যে আমি এটাই প্রেডিক্ট করছি যে আবার একটা খুবই বড় ডিভিশনের ইয়ের মধ্যে যাবে। এবং সব সময় যেটা বর্ণালী যেটা বললো যে মাইনরিটি গ্রুপের কথা, যে তাদের ভয়েসটা আবার চাপা পড়ে যাবে। তো যেই জায়গাটার থেকে জুলাই আন্দোলনটা
এতটা বেশি মানুষের সমর্থন পেয়েছিল যে যাদের যাদের কণ্ঠস্বর চাপা পড়ে গেছে তারা যাতে বলতে পারে, সেই জায়গাটা তো আসলে হচ্ছে না। বা আম, ওই সময় দেখা গেছে আন্দোলনে নারীরা অনেক সামনের সারিতে ছিল, এখন তাদেরকে দেখাই যায় না। তো এই জিনিসগুলো তো হচ্ছে। তো আমার মানে প্রেডিকশনটা বর্ণালীর সাথে মোটামুটি মানে মিলে যাচ্ছে আর কি, যে একই একই ইয়েতে রাইট। আমিও ফিল। লোনা, আসবো আপনার কাছে। আমি আবার বর্ণালী আপনার কাছে হ্যাঁ, ফিরে যাই, যে ভাষাবিজ্ঞানীরা হ্যাঁ, বলছেন যে মানুষ আসলে ভাষার ভেতরেই বসবাস করে এবং ভাষাই মানুষের অস্তিত্বকে প্রকাশ করে। এখন সেই হুম, যে প্রকাশ, সেই প্রকাশ করবার জন্য আমি কোন ভাষাটা ব্যবহার করব একজন ব্যক্তি হিসাবে, সেটা তো আমি নির্ধারণ করব। কিন্তু আমার রাজনীতিবিদরা বা রাজনৈতিক যে পরিমণ্ডল বা আমার সমাজ হুম, এই ভাষাটিকে যে হুম, নির্মাণ করে চাপিয়ে দিতে চাইছে, সেটির হুম, বিপরীতে প্রান্তিক যে জনগোষ্ঠী, যদিও ইংরেজিতে সাবঅর্টান বলা হয়, এটি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু একেবারে হুম, গ্রামের খেটে খাওয়া যে মানুষটা, সেই হুম, মানুষ কোন ভাষায় কথা বলবে, সেটা কি আসলে হুম। এভাবে উপর থেকে নির্ধারণ করে দেওয়া যায়, বা সেটা কি সাস্টেইন করে? কি মনে হয় আপনার কাছে? আমার মনে হয় এই বিষয়ে সবাই একমত হবেন যে উপর থেকে ভাষা চাপিয়ে দেওয়া যায় না। এবং একটু আগে আপনি লুনা আপাকে প্রশ্ন করলেন যে এই এই যে ভাষা দিয়ে যে বিভাজন করাটা হচ্ছে, এর এর ফলটা সামনে কি দাঁড়াবে, ভবিষ্যৎটা কি দাঁড়াবে। এর এর ফলে সামনে রাজনৈতিক ভবিষ্যতে কিছু বেশ কম হবে, কিন্তু ভাষার আমার মনে হয় তেমন কিছু আসবে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রহসনের বিষয়। হুম, আহ, এই দ্বন্দ্বের একটা মেকানিজম হিসেবে ভাষাকে ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে বাংলা ভাষার কোনো ব্যাপক পরিবর্তন এই এই ঘটনাটার কারণে হয়ে যাবে। কারণ প্রথমত একটা দুটো ঘটনায় ভাষা তার দিক পরিবর্তন করে না। এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে বিভ্রান্তিটা বা দ্বন্দ্বটা হচ্ছে কোন জায়গায়। একদিকে তো আছে আমাদের ভাষার প্রাত্যহিক ব্যবহার, হুম, এবং হুম, সেখানে প্রান্তিক মানুষও আছে, সেখানে প্রতিদিনকার জীবন সংগ্রামে দীর্ণ মানুষ আছে, সেখানে মধ্যবিত্ত আছে, সেখানে উচ্চবিত্ত, সবই আছে। ভাষার প্রাত্যহিক ব্যবহার, মাঠে ঘাটে হাটে আমরা, অফিস আদালতে যে ভাষা ব্যবহার করছি, বাড়িতে যে ভাষা ব্যবহার করছি, সেই ভাষা রাজনীতি নিরপেক্ষই। এর বাইরে ভাষার আছে দুইটা, এক হচ্ছে হয় সৃজনশীল অপারেটিভ, যেখানে একজন শিল্পী বা সৃষ্টিশীল মানুষ যে স্বাধীন এবং সার্বভৌম এবং হুম, হুম, সেই ব্যক্তি ভাষার ব্যবহার করছেন। আর নইলে হচ্ছে কি ভাষার উদ্দেশ্যমূলক অপারেটিভ, যেখানে ভাষা ব্যবহারকারী ভাষাকে কোন একটা উদ্দেশ্য সিদ্ধির নিমিত্তে প্রয়োগ করছেন, কিন্তু সেই প্রয়োগটাকে কিন্তু ভাষার সৃষ্টি বলা যায় না। এবং এই ইন্টেনশন গুলোর মধ্যে পার্থক্য করতে পারার অপারগতাকেই আমি একটা সমস্যা হিসেবে দেখছি। কারণ মানে একই কাজের মধ্যে দুইটা উদ্দেশ্য কিন্তু পাশাপাশি থাকতে পারে। একই সাথে আমি সৃষ্টিশীল সাহিত্য করতে পারি এবং সেই সাহিত্য প্রপাগান্ডা হতে পারে, হুম, হুম। কিন্তু এই দুইটা উদ্দেশ্যকে পৃথক করতে পারার বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি আমি অন্তত পক্ষে বিশ্ববিদ্যালয়ে এডুকেটেড শিক্ষিত সমাজের মধ্যে প্রত্যাশা করি। এখন সমস্যা যেটা, যে সোশ্যাল মিডিয়ায় আমাদের এত বেশি রাজনীতির চর্চা হচ্ছে, যে সোশ্যাল মিডিয়া আসলে এই দুটো উদ্দেশ্যকে নানাভাবে ব্লার করে দিচ্ছে। কারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত লেখাকেও এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা সৃষ্টিশীল লেখা হিসেবে ধরছি বা ভ্রম করছি। তো এখানে আসলে তো সকলেই বাই ডেফিনিশন ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, রাইট? হুম, তো হুম, এখন যেটা হয় যে ফেসবুকে কয়েক হাজার লাইক শেয়ার হওয়া একটি নান্দনিক ছবি বা কবিতাও আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, এবং সেই সেই উদ্দেশ্য বহন করতে পারে সেই জিনিসটা, কোনো কিছু যে নিরীহ নয়, সেই সচেতনতা এখন আমাদের সর্বক্ষণ বহন করতে হয়। এই কারণেই আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়া হচ্ছে দ্য ট্রু ডেথ অফ ইনোসেন্স। আর অরওয়েলের কথা আপনি বললেন, অরওয়েল তো বলেছিলেন যে অল অল আর্ট ইজ প্রপাগ্যান্ডা। কিন্তু আমার কাছে এখন খুব কিউরিয়াসলি মনে হয় যে এখন হচ্ছে উল্টাটা হচ্ছে। দিস ডেজ অল প্রপাগ্যান্ডা ওয়ান্টস টু বি আর্ট। right. অতএব সচেতন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কেও অনেক সময় আমরা নিরীহ দৃষ্টিকোণ থেকে দেখার একটা আহ্বান পাচ্ছি। এখন এই আহ্বানটাকে আমরা কিভাবে নেব, সেখানে আসলে সেই জায়গায় আমাদের সচেতন নাগরিক হিসেবে বা ক্রিটিক্যাল একজন বিইং হিসেবে, মানুষ হিসেবে আমাদের বুদ্ধিবৃত্তি বা আমাদের আবেগিক যে ইন্টেলিজেন্স, সেটাকে ব্যবহার করার আসল আসল জায়গা। আরেকটা কথা যেটা আমি আসলে আরেকবার যদি আরেকজন বলে আমি হয়তো বা মানে নিজেকে গুলি করব, সেটা হচ্ছে ভাষা একটি বহতা নদীর মতো। এর থেকে ক্লিশে শব্দ, ক্লিশে এক্সপ্রেশন আমি খুব কম দেখেছি। বহতা নদীর মতো, অতএব ভাষাকে খুলে দাও, বইতে দাও, চলতে দাও। হ্যাঁ, খুব সুন্দর ইউনিভার্সাল একটা বক্তব্য, কিন্তু আমার কাছে বক্তব্যটা খুব খণ্ডিত এবং ইনএফেক্টিভ লাগে। এবং সেটার কারণ হচ্ছে এটা যে
আমি মনে করি না ভাষা বহতা নদীর মতো, আমি মনে করি ভাষা একটা অর্গানিজমের মতো, হুম যে নিজের ভেতর থেকে নিজের কোষ বিভাজিত করে নিজেকে পরিপুষ্ট করে, নিজেকে বড় করে, এবং জীবন থেকে এবং সময় থেকে সবকিছুই সে অভিজ্ঞতায় নেয়, কিন্তু সবকিছু হয়তো গ্রহণ করে না, অনেক কিছু বর্জন করে, একটা দান্দিকতার ভিতর দিয়ে যায়। হুম এবং ভাষা নদীর মতো ওই স্থলভূমি থেকে সমস্ত আহ, ময়লা, পলি, মাটি, ক্লে ইত্যাদি বয়ে নিয়ে সাগরে পৌঁছাবে সেরকম কোনো উদ্দেশ্য নাই। এই উদ্দেশ্য, উদ্দেশ্য শব্দটাকে আমি বারবার সচেতনভাবে ব্যবহার করছি, কারণ আমি মনে করি ভাষা স্বয়ংভূ, ভাষা স্বয়ংজীবী। এবং যেটা বললাম যে একটা সার্বক্ষণিক দ্বান্দ্বিক প্রক্রিয়া, যেটা হয়তো এই যে রাজনৈতিক দ্বন্দ্বটা আমাদের যাচ্ছে, এটা হয়তো সেই অর্থে একটা ভালো জিনিসই। এই অভিজ্ঞতাটাকেও ভাষা নিজের দেহে ধারণ করবে, এবং সময়ের দাগ তো ভাষার মধ্যে থেকে যায়, তো সেটাও হয়তো থাকবে। রাইট আম, এখন ভাষার এটা তো সত্যি যে আমাদের নিজ নিজ ভাষার সাথে আমাদের নানা মাত্রিক সম্পর্ক, আমাদের একটা মেটেরিয়াল ট্রানজাকশনাল সম্পর্ক কিন্তু আছে। কারণ ভাষা দিয়ে আমরা লেনদেন করি, আমরা ভাষাকে ব্যবহার করছি আমাদের কর্মক্ষেত্রে, আমরা প্রতিনিয়ত ভাষাকে সৃষ্টিও করছি, কিন্তু হুম এই সম্পর্কটা আমার কাছে মনে হয় অনেকটা প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের মতো, একটা দ্বান্দ্বিক সম্পর্ক। প্রকৃতিকে আমরা ভালোবাসি, আবার ব্যবহারও করি, আবার এমনকি ধ্বংসও করি, কিন্তু সেই অর্থে খুব খুব ডেলিবারেট না হলে, খুব শুভ চিন্তা না থাকলে আমরা হয়তো প্রকৃতিকে সৃষ্টি করতে পারি। তো আমাদের রাজনীতি বা অর্থনীতিকে সার্ভ করার জন্য আমরা ভাষাকে যথেচ্ছ ব্যবহার করছি, করতে দেখব, কিন্তু তাতে আমাদের এই আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই যে আমরা ভাষার উপর একভাবে এজেন্সি বা একটা আধিপত্য কায়েম করছি। সেটা নিশ্চয়ই হয় না আসলে, নিশ্চয়ই সেটা যেটা বললাম, সময়ের চিহ্ন লাগে ভাষার গায়ে, এবং আমাদের প্রাত্যহিকতা দিয়েও আমরা আসলে ভাষাকে তৈরি করতে পারি না, আমরা আসলে ব্যবহার করি, প্রয়োগ করি, অতটুকুই আমাদের জায়গা। নিশ্চয়ই বর্ণালী, আসবো আপনার কাছে। আমি লুনা রুশদি আপনার কাছে আসতে চাই যে এই যে ভাষা বিষয়ক যে আলোচনা বা বিতর্ক বিভিন্ন স্ফেয়ারে আমরা দেখতে পাই, সেখানে আরেকটি বিষয়, যদিও সেটি রাজনৈতিক পরিমণ্ডলে ১.৫ বছরের যে রেফারেন্সটি আমি টানলাম সেটির সঙ্গে সম্পর্কিত নয়, এটি অনেকদিন ধরেই চলে আসছে, যে আমরা খোদা হাফেজ বলবো না আল্লাহ হাফেজ বলবো, আমরা সেহরি বলবো না সাহরি বলবো, হ্যাঁ, রোজা বলবো না সিয়াম বলবো, হ্যাঁ, নামাজ বলবো না সালাদ বলবো, এরকম অসংখ্য অসংখ্য বিষয় রয়েছে। তারপরে এখন রমজান মাস চলছে, এটিকে রমজান বলবো নাকি রামাদান বলবো। এই যে কে কোনটা বলছে সেটি দিয়ে তার যে সাংস্কৃতিক পরিচয়, সেটিকে এক ধরনের নির্ধারণ করে দেওয়ার যে একটা সামাজিক চেষ্টা, সেটি আপনি লক্ষ্য করেছেন কিনা, বা বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, লুনা? হ্যাঁ, আমি এটা লক্ষ্য করেছি। যেমন আমি বড় হয়েছি, আমি বাংলাদেশে যতদিন ছিলাম, আমার 80 দশকের মাঝামাঝি সময় থেকে, হুম হুম ওই সময় যেরকম একটা মানে সামাজিক আবহ ছিল, এখন তার চেয়ে অনেক আলাদা। এবং আমার কাছে যেটা মনে হয় যে এই জিনিসটা আসলে আম, ওই যে আমি একটু আগে বলছিলাম যে মানুষ একটা ডিফেন্সিভ জায়গা থেকে দেখে, বা তারা যখন থ্রেটেন্ড ফিল করে কোনো কিছুতে, যে আমার আমার পরিচয় বা আমার আইডেন্টিটিটা আমি ঠিক রাখতে পারছি না, তখন অনেক জোরে সোরে সেটা ব্যবহারটা শুরু হয় আর কি। তো যখন আমার মনে হবে যে আচ্ছা, আমি আমি একজন মুসলমান হিসাবে আমি একটা কিছু বলতে চাচ্ছি, একটা ইসলামিক কোনো কিছু বলতে চাচ্ছি, আমাকে যদি ট্যাগ করা হয়, যেটা ধরেন গত 17 বছরে হয়েছে ইয়েতে, আওয়ামী রিজিমের সময়, যে এমনকি আমিও ধরেন ফেসবুকে আমি যদি একটা কোনো ধর্ম সংক্রান্ত কিছু বা কোনো আমার হামদ বা কোনো একটা নাচ পছন্দ হলো, ওটা আমি যদি শেয়ার করব, আমি কয়েকবার ভাবতাম যে আচ্ছা, এটা বললে কি আমাকে কি একটা নির্দিষ্ট আম, দলের মানুষ হিসাবে ভাবা হবে কিনা। এই যে একটা ভয় বা ইয়ের থেকে, ওইটার থেকে যেটা হয় যে মানুষ খুব জোরে সোরে তাদের ভ্যালু গুলো আঁকড়ে ধরতে চায়, হুম এবং হুম সেটা তখন তারা আম, ওই যে ওই ডিফারেন্সিয়েট করাটা যে একদম একটা শুদ্ধতাবাদী জায়গায় চলে যায়, যেটা ওই যে আমরা এর মধ্যে ওই যে একটা রিল দেখছিলাম, ওটা মনে হয় অনেকেই দেখছে, খুব ভাইরাল হচ্ছিল, যে আম, ইনকেলাব না, বা আম, কি জানি আজাদি না মুক্তি, বিপ্লব। হুম একটা মুছে দিয়ে আরেকটা করা। রাইট এই জিনিসটাই কিন্তু ওই যে একটা থ্রেটেন ফিল করার জায়গাটা থেকে যেটা হয় যে আমি একটাকে মুছে দিতে চাই, তা আমি হুম আরেকটাতে যেতে চাই। তো যেমন আমাদের ছোটবেলায় যে যখন টিভিতে আজান হতো, আজানের পরে যে একটা দোয়ার ইয়ে, ওটা আবার বাংলায় হতো, ওখানে একটা, আমার এখনো ওই অংশটা মনে আছে যে নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। হ্যাঁ, অঙ্গীকার। হুম হুম হুম। আমার কাছে এত সুন্দর লাগতো শুনতে। ওটা কিন্তু পরে এটা বদলে হয়েছে তুমি তো খেলাফ করো না ওয়াদা। হ্যাঁ, উইচ ইজ নট আমার কাছে আর্টিস্টিক বা বাংলা সুন্দর শব্দের ইয়েতে, কিন্তু ওটা
ওটার যে আমার কাছে নিশ্চয়ই তুমি ভঙ্গ করানো অঙ্গীকারের যে একটা হুম হুম। সুন্দর একটা দোতনা আছে, সেটা কিন্তু নাই এটাতে, কিন্তু এই জিনিসটা এসছে এভাবে। রাইট। তো কিন্তু মানে এখন কারণ তখন লুনা, মানুষের আপনি যেটা সাথে বললেন আপনার বিশ্লেষণ থেকে আবার একটু জানতে চাই যে আহ, হুম, একটা অংশ বাঙালিকে বা বাঙালি সংস্কৃতিকে খুবই লিবারেল জায়গা থেকে দেখাতে চায়, সেটা কোনো অপরাধ না, বরং সেটাই হয়তো অনেকের কাছে প্রত্যাশিত, যে বাঙালি সংস্কৃতির ভেতরে ধর্মের হুম, একটা জায়গা অবশ্যই রয়েছে, কিন্তু একেবারে ধর্মাশ্রয়ী যে পরিচয় বা এই যে আইডেন্টিটি তৈরি করার যে প্রবণতা, এটা তো আহ, অনেকে খুব মানে নেতিবাচকভাবে পোট্রে করেন আর কি। তো এখন আপনি কি মনে করেন যে যে যেভাবে নিজের আইডেন্টিটি নিয়ে সন্তুষ্ট থাকতে চায় সেটা সেভাবেই থাকা উচিত, নাকি এটার কোনো ধরনের কোনো মানে ব্রডার বা গ্র্যান্ড ন্যারেটিভ দাঁড় করানোর সুযোগ রয়েছে? ইন্ডিভিজুয়ালি তো আমার তো মনে হয় যে আমি যে আমার আইডেন্টিটি নিয়ে আমি যেরকম থাকতে চাই, আমার সেটা থাকার অধিকার আছে এবং সেই অধিকারটা থাকা উচিত। হুম হুম এবং আমি সাহিত্যের ব্যাপারে আমি বলতে পারি যে মানে ট্রেডিশনালি আমাদের সাহিত্যে কিন্তু আম, যে কোনো ধরনের যেহেতু এটা আমরা পশ্চিম বাংলার দিয়ে আমরা অনেক ইনফ্লুয়েন্স, অনেক আমাদের হিন্দু আনুষঙ্গ বা হিন্দু ধর্মের বহু কালচার বা তাদের মানে ধরেন আমরা ধরেন রাম লক্ষ্মণ আম, কর্ণ, এদের সবার সম্পর্কে কিন্তু আমরা জানি বিভিন্ন উপন্যাসের থেকে, কারণ ওটা উপন্যাসের অনুষঙ্গ হিসাবে এসছে। ওইভাবে কিন্তু মানে মুসলিম ইয়ে খুব খুব রিসেন্টলি আসা শুরু করেছে যে সাহিত্যের মধ্যে যে ইসলামের একটা ইয়ে। তো এইটা তো আমার মনে হয় যে ধরেন আমাদের ইভেন ভাষা ব্যবহার, যেমন আমি কিন্তু খুব একদম যেটা কথিত ভাষা কথ্য ভাষা, ওই ভাষাতে কিন্তু আমি বলি, আমি কিন্তু খুব একটা একদম যেটা ফর্মাল বাংলা ভাষা সেভাবে কথা বলি না, বা আমার লেখাতেও ওরকম আমি করতেছি খাইতেছি যাইতেছি এটা বলি। আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা আলাদা পরিচয় নির্ধারণ করায় সাহায্য করে, যে আমরা যে আলাদা একটা জাতি, আলাদা একটা, যেখানে আমাদের মানুষের আহ ধরনটা বা আমাদের জীবনযাপনটা তো আলাদা, সেটা বলতে পারা একটু অন্যরকম করে। যেমন ধরেন ইংরেজিতেও তো এরকম যে অস্ট্রেলিয়ান ইংলিশ যেটা ব্রিটিশ ইংলিশ সেরকম না, আমেরিকান ইংলিশ সেরকম না। বা হুম হুম মনে হয় 2002-তে একটা খুব 2 বা 3-তে মনে হয় খুব বুকার প্রাইজ নিয়ে একটা খুব ডিবেট হয়েছিল, কারণ ওই বছর মনে হয় ভার্নন গড লিটল নামে একটা বই বুকার পেল ডিভিসিপিআর এর ইয়েতে লেখা লেখা। তো ওনার ইংলিশটা একদমই খুবই স্ল্যাং ধরনের ইয়েতে উনি ফার্স্ট পার্সনে লিখেছেন। তো এটা নিয়ে খুব বলা হচ্ছিল যে এরকম ভাষার একটা বই বুকার পেলো, ভাষা তো ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু মানে ওইটাও তো ভাষার একটা ইউজ বা ওই জিনিসটাই আমার মনে হয় আমরা বাংলায় এখন দেখছি ইংলিশে যেটা আমরা অনেক আগে দেখেছি। সো আই থিঙ্ক উই আর গোয়িং থ্রু দ্যাট ফেজ এখন, যে আমরা কোন জিনিসটা একসেপ্টেবল মনে করব কোনটা মনে করব না। কিন্তু আপনার প্রশ্নে যেটা ইয়েতে যে ইন্ডিভিজুয়ালি একজন একজন আলাদা একজন মানুষ হিসাবে আমার এটা অধিকার থাকা উচিত যে আমি ভাষাকে যেভাবে যেভাবে এক্সপ্রেস করতে চাই আমার নিজেকে, সেটা যাতে আমি করতে পারি। রাইট। আমি একটু বর্ণালী আপনার কাছে এ বিষয়ে আসতে চাই। হুম, ভাষাকে তার মতো করে চলতে দেওয়া উচিত, এটি অনেকেরই অভিমত, কিন্তু আবার একই হুম, সঙ্গে ভাষার শৃঙ্খলার যে বিষয়টা সেটাও কিন্তু আলোচনায় বারবার আসে। তো এই দুয়ের হুম, মধ্যে কি কোনো বিরোধ রয়েছে? হ্যাঁ, এটা একটা খুব সুন্দর প্রশ্ন, কিন্তু এর আগে আমি একটু ছোট্ট করে লুনা আপার আগের প্রশ্নটার সাথে একটু যোগ করব আমি খানিকটা দ্বিমতই করব। ওই প্রশ্নটার মধ্যে খানিকটা ছিল আপনার এই যে মানে ভাষাকে অনেক সময় ধর্মপরায়ণতার স্ট্যাম্প হিসেবেও হুম হুম আহ, সামনে আসছে কিনা। হুম আহ, ধর্মের বিষয়টা খুব মানে আমার নিজের রাজনৈতিক অবস্থান থেকে আমি মানে এই বিষয়ে আসলে উম, অনেকটাই একমত যে ধর্ম মানুষের স্পিরিচুয়াল নিড, একটা খুব একটা ডিগনিফাইড হিউম্যান লাইফের একটা বড় অংশ। হুম হুম এখন যে ধার্মিক তার সেই স্পিরিচুয়াল নিডটা পালন করা, এক্সপ্রেস করা, এবং এমনকি কার্ল মার্কস তো এটাও বলেছেন যে ধর্ম হচ্ছে নিপীড়িত দীর্ঘশ্বাস। হুম হুম আহ, মানে সবচেয়ে অবিশ্বাসীদের গুরু হিসেবে পরিচিত যিনি, তিনি বলেছেন হুম যে ধর্ম ইট ক্যান বি দুঃখের বিরুদ্ধে শোষিত প্রতিবাদ হতে পারে। হুম হুম গণমানুষের আফিম যেটা উনি বলেছেন, ওই হুম শেষের অংশটুকু বেশি পপুলার হয়েছে, কিন্তু শুরুতে কথাটা ছিল এটা যে ধর্ম নিপীড়িত দীর্ঘশ্বাস। কিন্তু এখন আমাদের যে প্রশ্নটা হওয়া উচিত সেটা হচ্ছে যে এখন আমরা কি বাংলাদেশে আজও নিপীড়িত?
এবং কতদিন আর নিপীড়িত থাকবো, এবং কতদিন লাগবে বাংলার সংখ্যাগরিষ্ঠ ধার্মিক সম্প্রদায়ের এই কথা বুঝতে যে নিপীড়িত সত্তা কোনো ধ্রুব অবস্থান নয়, নিপীড়িত নিপীড়কের ভূমিকা অবতীর্ণ হতে পারে। এবং তার নজির আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ইতিহাসেই আছে। বিংশ শতাব্দীতে আমরা দেখেছি একাধিক দাঙ্গা হয়েছে, আমাদের একাধিক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো ঘটনা ঘটেছে, এবং রক্তক্ষয়ী দাঙ্গা হয়েছে, আমাদের দেশভাগ হয়েছে, আমাদের মানে ইতিহাস ভর্তি আমাদের সাম্প্রদায়িক ইতিহাস, মানে আলাদা করা যাবে না, যেটা মানে অবিচ্ছেদ্য অংশ আমাদের অন্ধকার মানে আমাদের হৃদয়ের ভিতরকার যে অন্ধকার তার একটা অবিচ্ছেদ্য অংশ সেটা। এখন এই সামাজিক প্রবণতা আমি যখন বারবার রিভাইভড হতে দেখবো, এই প্রবণতা বদলানো আমার সাধ্য বা কর্ম কিছুর মধ্যে পড়ে না। আমি একজন অ্যাক্টিভিস্ট নই, আমি সাহিত্য নিয়ে থাকি। তবে সাহিত্যিকের স্বাভাবিক প্রবণতার একটা যদি হয় যে আমি বিদ্যমান ক্ষমতা কাঠামোর বিপরীতে দাঁড়িয়ে আমার নিজের কথাটা বলবো, তাহলে আমি সেই স্বাভাবিক প্রবণতাটাকে দেখিয়ে যাব, সেটা দেখানো আমার কাজ। এবং আমি আরেকটা জায়গায় আমি দ্বিমত করি, আমি মনে করি না যে কলকাতার সাহিত্য বা কলকাতার সাহিত্যের মতো সাহিত্য করা বা কলকাতা গানের মতো গান করা, এটা ওই সময়টা আমরা বহু দূরে ফেলে এসেছি। কলকাতার ভাষিক হেজেমনি যেটা, সেটাকে আমরা জয় করেছি অনেক আগে। এখন ঢাকাই বাংলা সাহিত্যের রাজধানী বলে, মানে এটা কলকাতায়ও স্বীকার করা হয়। কিন্তু মানে আমি দেখতে পাচ্ছি যে ধর্মপরায়ণতা এখন বাংলাদেশের সংস্কৃতিতে একটা হেজিমনি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথে আছে। এবং বাংলাদেশের আগামীর সাহিত্যিক বা শিল্পী যদি নিজের কণ্ঠস্বরকে ক্ষমতার বিপরীতে শুনতে বা শোনাতে চান, তাহলে তাকে সাহস করে এই ধর্মপরায়ণতাকে ক্রিটিক্যালি দেখতে পারতে হবে। এটা এটা আমার নিজস্ব, আমি এটা বলতে পারি, এটা আমার একটা প্রজেক্ট। আপনার প্রশ্নের যে অংশটুকু হচ্ছে গিয়ে যে ভাষার যে একটা শৃঙ্খলা বিষয়টা আমি বারবার বলি, কারণ নান্দনিক শৃঙ্খলা ছাড়া আসলে ভাষার যে মানে ভাষার যে সম্পদটার কথা আমরা বলছি, সাহিত্যের কথা বলছি, আমরা আমাদের কালচারাল ক্যাপিটালের কথা বলছি, সেই বিষয়টা দাঁড়ায় না। সেই নান্দনিক শৃঙ্খলাটাই আসলে যেটাকে আমরা বলি চর্চা, যেটাকে আমরা বলি সময়ের সাথে ভাষার যে যাত্রা, ভাষার যে গড়ে ওঠা, যে স্বয়ম্ভু হয়ে বড় হয়ে ওঠা, সেই বিষয়টা আসে। এখন ভাষার একটা কথা কিন্তু সত্যি, যে ভাষার যতই আমি নিয়ম জানি না কেন, ভাষার শৃঙ্খলাকে আমি যতই আত্মস্থ করি না কেন, আমি যদি ভাষাকে সত্যিই ভালোবাসতে চাই, ভাষাকে যদি আমি সত্যিই গতিশীল রাখতে চাই, তাহলে ভাষাকে আমার আক্রমণ করতেই হবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে সাহিত্যিক হিসেবে আমি বলছি যে আমি যদি ভাষাকে মানে চলমান রাখতে চাই, বাঁচাতে চাই, তাহলে আমার ভাষাকে আক্রমণ করতে, সে আক্রমণটা ওই আক্রমণ নয় যে আমি ভাষাকে ছিন্ন ভিন্ন করবো। ভাষার আক্রমণ হচ্ছে ওই ভালোবেসে যে আক্রমণটা, এই আক্রমণ সেই আক্রমণ না, এটা হচ্ছে ভাষার প্রতি ভালোবাসা ছাড়া এই আক্রমণের আর কোনো গন্তব্য নেই। এবং আমার খুব অত্যন্ত মানে কি বলবো, আমার হিরো বলা যায় কমল কুমার মজুমদার, বাংলা সাহিত্যের একজন যুগন্ধর মানুষ ছিলেন বলা যায়। তিনি বলে গেছে, কথাটা আমি প্যারাফ্রেজ করছি, কিন্তু তার কথাটা খুব এলিটিস্ট শোনালেও আমার কাছে খুব ভালো লাগে। এই কারণে ভালো লাগে যে কথাটাতে একটা ধাক্কা আছে। উনি বলেছেন যে হাটে মাঠে আমরা যে ভাষা ব্যবহার করি তা ভাষা নয়। মানে খুবই কাউন্টার ইনটুইটিভ কিন্তু কথাটা, হাটে মাঠে আমরা যে ভাষা ব্যবহার করি তা ভাষা নয়, ওইখানে ভাষা প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হয়। আমরা যার যার সাধ্য এবং আভিজাত্য মোতাবেক ভাষাকে হাট মাঠ থেকে উদ্ধার করে তার সমুচিত জায়গাটায় বসাবো। তো অবশ্যই এটা উনি সাহিত্যিক একটা শৃঙ্খলার কথাই বলছেন। এখানে আভিজাত্য বলতে উনি এলিটিজম বোঝান নাই, বুঝিয়েছেন যে সৃষ্টির কাজের মধ্যে, যে সৃষ্টিশীল কাজের মধ্যে কিন্তু হাট মাঠের পালাগানও থাকতে পারে, কিন্তু তার মধ্যে তো একটা নান্দনিক শৃঙ্খলা আছে। হ্যাঁ, এবং সেই শৃঙ্খলার মধ্যে যে সূক্ষ্মতা, গভীরতা, জটিলতা এবং সফিস্টিকেশনের চর্চা থাকে, তার কথা তিনি বলেছেন। এবং ভাষাকে এগিয়ে নিতে হলে ওই জায়গাগুলোতে আমাদেরকে আসলে আক্রমণ করতে হবে, এবং যে ভাষাকে আক্রমণ করে সেই ভাষাকে বাঁচায়, যেটা আসলে মানে এই যুগন্ধ সাহিত্যিকরা আসলে বলে গেছেন। কিন্তু আমার যেটা মনে হয় যে রাজনৈতিক উদ্দেশ্য বা এমনকি গণমানুষের হিত সাধন বা উপকার করা, সেটার চেষ্টা ছাড়াই আসলে আক্রমণটা করার কথা বলা হয়েছে। কাজে যখন আমি দেখি যে রাজনীতিবিদরা লিটারারি স্পিক করেন, হ্যাঁ, তারা যখন বলেন যে ভাষা একটি বহতা নদীর মতো, কাজে আমি এখন এই শব্দ এখানে ঢুকিয়ে দেবো, তখন আমি কেন যেন তাদেরকে ঠিক বিশ্বাস করতে পারি না। এবং আমি তখন সতর্ক হয়ে যাই যে এখানে নান্দনিক শৃঙ্খলাটা কোথায়, দ্যাট ইজ মিসিং, চর্চাটা কোথায়, দ্যাট ইজ মিসিং। তো এখন কোনো পপুলিস্ট রাজনীতিবিদ আমার ভাষার প্রতি এমন কি ভালোবাসা বা দায়বদ্ধতা বোধ করেন যে তিনি আমাকে উৎসাহিত করছেন ইনকিলাব জিন্দাবাদ বলতে কিংবা নারায়ে তাকবীর বলতে, কারণ তাতে নাকি আমার ভাষার অনেক সমৃদ্ধি ঘটবে। হ্যাঁ, এই প্রশ্নটা আমার সবসময়, এটা খুব সন্দেহ নিয়ে আমি করি, এবং আমার কাছে দাবিটা ফ্রি পোস্টার্স মনে হয়, এবং আমি এই দাবিটা বিশ্বাস করি না। নিশ্চয়ই। লুনা রুশদি, আপনার কাছে একটু ভিন্ন বিষয়ে আলোচনা করতে চাই। আপনি জানেন যে
আহ, যদিও নোম চমস্কি ভাষাবিজ্ঞানী, কিন্তু গণমাধ্যম নিয়ে, পুঁজিবাদের আগ্রাসন নিয়ে, সাম্রাজ্যবাদ নিয়ে বিস্তর লিখেছেন তিনি। এবং তিনি যেভাবে গণমাধ্যমে এই যে যে মানে ম্যানুফ্যাকচারিং যে কনসেন্ট তৈরি করা হচ্ছে, ভাষার এক ধরনের বলবো যে কৌশলের যে জায়গা তৈরি করা হচ্ছে, এবং এই যে যে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটি নিয়ে তিনি সমালোচনা করেছেন। এখন গণমাধ্যমের যে ভাষা, সেই ভাষাটিকে আপনি আগ্রাসন আগ্রাসন বিস্তার করার ক্ষেত্রে বা আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে সেখানে তার কিভাবে ভূমিকা পালন করছে বলে আপনার মনে হয়? কার্যকারিতা তো একটা লম্বা সময় ধরে বোঝা যাবে যে এটা কিরকম ভূমিকা পালন করছে, কিন্তু এখন যেটা আমার মনে হয় যে আমরা দেখতে পাই ভাষার ব্যবহারের মানে এটা যে আস্তে আস্তে আলাদা হচ্ছে, বা এই যে এই শব্দগুলো যেগুলো যেমন যে বর্ণালী বললো যে আমরা মানে কোন শব্দগুলোতে আপত্তি, যে এই যে নারায়ে তকবীর বলা বা এটা যে এটা মানে ওর কাছে তো এটা যেখান থেকে এটা ও যেটা বলে যে নান্দনিকতার জায়গাটা মানে ও খুব সুন্দর করে বলছে এটা, যেটা মানে ওই ইয়েটা যেখানে সৃষ্টি হচ্ছে না সেখানে তো নতুন আসলে ভাষা সৃষ্টি হচ্ছে না। তো আর যেই জায়গাটায় চাপায় দেওয়ার ইয়ে হয় শেষ একটা সময় মানে যেটা আমরা যেমন ভাষা আন্দোলনের কথা বলি বা যা কিছুই বলি, ব্যাপারটা তো আসলে ভাষাটা ফোকাস না এখানে, মানে ভাষাটা মানে এই জিনিসটা নিয়ে পরে হয়েছে, কিন্তু এই জিনিসটা কেন আসছে, যেটা একটা অধিকারের আন্দোলন ছিল, বা এখানেও যেটা যে এই যে চাপায় দেওয়ার ব্যাপারটা যে কোনো একটা আম, যেটা আমি বলতেছিলাম যে ক্ষমতাশালীরা সবসময় তারা কোনো না কোনো একটা আম, কিছুতে আশ্রয় করে তারা তাদের ক্ষমতাটাকে ব্যবহার করার চেষ্টা করবে। এবং সেটা ভাষা হতে পারে, সেটা যে কোনো একটা মতবাদ হতে পারে। আম, এই এই জায়গাটা এখন এই ভাষার ইয়েটা হচ্ছে, কিন্তু আমার মনে হয় না আলটিমেটলি ওর যেটা বললো যে ভাষা, সেটাই হয়তো কিছু যায় আসবে না, কারণ শেষ পর্যন্ত মানুষ সেটুকুই গ্রহণ করবে যেটুকু তাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে। যেই জায়গাটাতে সোশ্যাল মিডিয়াটা ও যে আরেকটা বর্ণনা এর আগের একটা প্রশ্নের উত্তরে বলছিল যে আমাদের যে পারসেপশনটা ব্লার করে, সেখানে কিন্তু আসলে ভাষার সাথে সম্পর্ক নাই, সেখানে অন্য কোনো একটা কিছুতে মানুষ যেখানে রিলেট করে তারা সেই মতবাদের কাছে যাচ্ছে। তো এখন উম, আমি মনে করি আমার এক কথা সাহিত্যিক হিসেবে আমার কাজ হচ্ছে টু ফাইন্ড আউট ঠিক কোন জায়গাটায় মানুষ ট্রিগার্ড হচ্ছে, কেন হচ্ছে, এবং সেটাকে আমরা কিভাবে আহ মানে নিউট্রালাইজ করতে পারি, ওই জায়গাটা আমাদের কনসেন্ট্রেট আমি করা উচিত। জি, আমি কথা সাহিত্যের বিষয়ে অবশ্যই আসবো, যেহেতু আপনারা হুম হুম দুজনই লেখালেখির সঙ্গে। কিন্তু তার আগে আমি হুম একটু ছোট্ট করে যে প্রশ্নটা করেছিলাম, এটা একটা এক্সটেনশন দাঁড় করাতে চাই এইভাবে যে প্রথাগত যে গণমাধ্যম বা এই যে যে হুম নিউ মিডিয়া বলতে যেটা বোঝাচ্ছি আমরা, যে এই হুম ফেসবুক, টুইটার, সামাজিক মাধ্যমগুলো, সেখানে আমরা দেখছি যে ভাষার এক ধরনের আহ, ব্যবহার রয়েছে, যে হুম ব্যবহারের ভেতর দিয়ে এক ধরনের জনমত তৈরি করা বা মানুষকে নিয়ন্ত্রণ করবার বা রাজনৈতিকভাবে প্রবলভাবে একটা দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা রয়েছে। এবং সেটা আমরা বিশেষ করে দেখি যে ইউটিউবার থেকে শুরু করে ফেসবুকে খুবই জনপ্রিয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিষয়েও এক হুম ধরনের প্রভাব বিস্তার করছেন। এখন তাদের যে ভাষা, সেটি নিয়ে যথেষ্ট সমালোচনা যখন হচ্ছিল, তখন বলা হচ্ছিল যে একেবারে পথের মানুষের যে ভাষা বা একেবারে সাধারণ মানুষের যে ভাষা, সেই ভাষায় কথা বললে তাদেরকে অনেক বেশি কানেক্ট করা যায়, এবং সেই কারণে তারা এই সুবিধাটা নিচ্ছেন বা এই স্ট্র্যাটেজির ভেতর দিয়ে তাদের প্রভাব বলয় তৈরি করছেন। তো এই যে মিডিয়ার এই ভূমিকাটাকে নিয়ে যদি আপনার কোনো পর্যবেক্ষণ থাকে, লুনা। এখন আমার মনে হয় কোনো একটা কিছু আমরা একটা নির্দিষ্ট একটা একদম ফ্রেমের মধ্যে আমরা কিন্তু ওটাকে একদম ইয়ে করে ফেলতে পারি না, যে যেমন ধর জনমানুষের ভাষা বা কোনো কিছু যে মানুষ, যেটা আমি আগে আমার ইয়েটাতে বলছিলাম যে আমার লেখার মধ্যেও যে আমি সেই আগেকার মানে আম, যেটা একদম ইয়ে ভাষা, ফর্মাল রিটেন ল্যাঙ্গুয়েজ, ওটা তো আমি লিখি না। এবং এই জিনিসটা তো বাংলা মানে ধরেন শুধু বাংলায় না, যখন মির্জা গালিব যখন উর্দুতে লেখা শুরু করলেন ফার্সি বাদ দিয়ে, তখন উনি রিডিকুলড হয়েছেন, কারণ এটা তো সাহিত্যের ভাষা না। তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বাংলায় লিখলেন, সেখানে হয়েছে। আমরা যদি রবীন্দ্রনাথের লেখা দেখি, ওনার কিছু আছে সাধু ভাষায়, কিছু তখনকার
যেটা মোর মুখের ভাষা, সেই ভাষায় লেখা আছে। তো এভাবে আস্তে আস্তে তো আগাইছে ভাষাটা। তো এখন জনমানুষের ভাষায় আমি কথা বলতেছি, বা তারা যেভাবে বলতেছে ওইভাবে আমি এক্সপ্রেস করতেছি। তো সেই এক্সপ্রেশনে মানে সবকিছুই আলটিমেটলি আমার মনে হয় ইন্টেনশনের উপরে ডিপেন্ড করে, যে আমি কোন জায়গাটায় আমি রিলেট করতে চাচ্ছি, বা আমার আলটিমেটলি আমি কি চাচ্ছি এটার মাধ্যমে। তো এখন যেটা, যে সোশ্যাল মিডিয়ার কথা যেটা বলছেন, যে যে যারা এতখানি ইনফ্লুয়েন্স করতে পারছে, এটা তো তাদের মানে ওই জিনিসটা আমরা দেখতে হবে যে কেন ইনফ্লুয়েন্স করতে পারছে। ওই ভাষায় কথা বলে তো মানে মানুষকে তারা এটা বিশ্বাস করাতে পারছে যে তারা তাদের কাছে। এবং আমি আমার পরিচিত অনেককে দেখি যারা অনেক এরকম সোশ্যাল মিডিয়ার মানুষকে ফলো করেন এবং তাদের কথার সাথে একমত হন। আম, কারণ তারা কোনো একটা নার্ভ টাচ করতে পারতেছে তাদের, যেটা হয়তো আমরা অন্যরা, ধরেন আমরা অনেক হয়তো খুবই আহ যুক্তিসঙ্গত কথা বলতেছি, কিন্তু আমরা ওই জায়গাটায় আমরা ধরতে পারছি না। ওইটা ধরতে পারতে হলেও আমাদের কিন্তু বুঝতে হবে যে এক্স্যাক্টলি আসলে কোন জায়গাটায় হচ্ছে। আমার মনে হয় ওই জায়গাটা ল্যাকিং। কিন্তু হ্যাঁ, ইনফ্লুয়েন্স তো হচ্ছে, এবং এটা অনেক সময় এটা এই যে চাপায় দেয়া যেটা হুম ভাষার হুম। উপরে, সেটাও হচ্ছে। জি। কিন্তু উই নিড টু, মানে ওই ডিভিশনটা যাতে আমাদের ইয়ের মধ্যে যাতে আমরা ক্রিয়েট না করি, কারণ এটা তো অলরেডি ডিভাইসিভ একটা সমাজ হয়ে যাচ্ছে। তো নিশ্চয়ই। আম- নিশ্চয়ই। আবার যেখানে আমি কথা সাহিত্যিক হিসাবে যেটা আমি বলতে চাই, আমাদের মানে এই জিনিসটা যেহেতু, যখন আপনি খোলা চোখে একটা কিছু দেখবেন, তখন আপনি যেভাবে দেখবেন, একটা গল্প আপনার সামনে যখন সাজায় দেয়া হবে, তখন কিন্তু আপনার আম, দেখার ইয়েটা, স্ফিয়ারটাও অনেক বড় হয়ে যায়। তো ওই জিনিসটা আমাদের দেখে দেখাতে পারার ক্ষমতাটা থাকা উচিত, আমার যেটা মনে হয়। আমি বর্ণালী আপনার কাছে আসতে চাই। লুনা রুশদি যথার্থই বলেছেন যে ভাষার ব্যবহার নিয়ে তো এক ধরনের আলোচনা হতেই পারে, কিন্তু ইন্টেনশনটাও এখানে খুবই গুরুত্বপূর্ণ। আই থিঙ্ক আই কোয়াইট এগ্রি উইথ হার। এখন আমি একটু আপনাদের লেখালেখির জগতে আসতে চাই। আমরা হুম জানি যে সাহিত্যের ভাষা, এটা নিয়ে তো আসলে অনেক বড় দীর্ঘ আলোচনা, এটা নিয়ে একটা আলোচনা হতে পারে। কিন্তু আপনি যদি একটু আমাদেরকে ব্রিফলি বলেন যে সাহিত্যের ভেতর দিয়ে যে ভাষার নির্মাণ বা ভাষার যে ব্যবহার, সেখানেও তো হুম ধরা যায় ক্লাসকে এক ধরনের রিফ্লেক্ট করা হয় বা ক্লাস রিপ্রেজেন্টেশন তৈরি হয়। এখন ইলিয়াসের যে ভাষা, হুম সেই ভাষার সঙ্গে তো হুমায়ূন আহমেদের ভাষা তো মেলে না, কিন্তু মানুষকে কানেক্ট করার ক্ষেত্রে বা এই ভাষার ভেতর দিয়ে একটা কনটেক্সটকে বোঝানোর জন্যে বা এক চিন্তা জগতে ধাক্কা দেওয়ার ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে বলে আপনার মনে হয়? প্রসেসটা একটু জানতে চাচ্ছি, ভাষার ব্যবহার। প্রসেসটা না আসলে এত মানে ইলিউসিভ একটা প্রসেস। যে কোনো সৃষ্টির প্রসেসই আসলে ইলিউসিভ। হুম হুম। সেইভাবে আসলে প্রসেসটাকে ব্যাখ্যা করা হয়তো খুব কঠিন। আপনি যে ইলিয়াস হুমায়ুন আহমেদের কথা বললেন না, তাদের সিগনেচার ভাষা তৈরি হয়েছিল, এবং সেই সিগনেচার ভাষা আমি তো মনে করি না তার সচেতন ভাবে একটা মানে প্রিমেডিটেটেড একটা অবস্থা থেকে হুম হুম। করেছেন। আমার মনে হয় যে ওটাই তাদের কণ্ঠস্বর, ওইভাবেই তাদের তাদের লেখাটা ওই 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 গোত্রেরই, তাদের স্বরটা ওরকমই। এবং any artist who is authentic to their art probably would end up having a signature language. সকলের থাকে তো আমি বলবো না, সকলে হয়তো সিগনেচার ল্যাঙ্গুয়েজের দিকে যেতেও চান না। অনেকে বৈচিত্র্য আছে। আমি যেমন সিগনেচার ল্যাঙ্গুয়েজের থেকে আমি এক ধরনের নৈরাজ্য রাখতে আমি পছন্দ করি আমার নিজের ভাষায়। হুম হুম। আমি খুবই প্রো নৈরাজ্য, আমি নৈরাজ্য চলতে দেওয়ার পক্ষের লোক। ভাষাকে আমি পবিত্র জ্ঞান করি না, তবে আমি জীবন্ত জ্ঞান করি। আমি মনে করি যে আমাদের জীবনের যে অভিজ্ঞতা, তা আমাদেরকে এমন ইনক্রিজিংলি একটা হাইব্রিড সত্তায় পরিণত করছে, যে আমি যদি মানবিক অভিজ্ঞতা নিয়ে লিখতে চাই, যেটা কথা সাহিত্যিক লিখে থাকেন, তাহলে সবকিছু এসে সেখানে মিশবে। সেখানে আসলে ভাষার মধ্যেও আসলে কোনো পবিত্রতা এবং শুদ্ধতা থাকবে না। সেখানে মানুষের ভাষাও হাইব্রিড ভাষায় পরিণত হবে। এবং আমাদের নিজেদের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, আমরা একটা আধা ঔপনিবেশিক আধা কৃষিজীবী একটা সমাজের অভিজ্ঞতা, মানে আমাদের ইন্টারজেনারেশনাল, আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা সেটা বহন করছি। তার মধ্যে একটা সাম্প্রদায়িক অভিজ্ঞতা, যেটা আমি আগেও বললাম, হুম হুম। আমাদের রাজনৈতিক অভিজ্ঞতাটা অত্যন্ত সাম্প্রদায়িক ভাবে রক্তাক্ত। সেটা একটা আছে, আমাদের ওপর দিয়ে গণহত্যা গেছে, আমাদের ওপর দিয়ে স্বৈরাচারী শাসন গেছে একাধিক মেয়াদে। অতএব আমাদের মনোজগৎ
যেই মনোজগতে আমরা নিজের সাথে নিজে কথা বলি এবং হুম হুম আমাদের সাহিত্যিক মনোজগৎ, যে মনোজগতে আমাদের চরিত্ররা একে অন্যের সাথে কথা বলে, ইন্টারাক্ট করে, সেই জায়গাটা অত্যন্ত হাইব্রিড, সেই জায়গাটা অত্যন্ত জটিল। সেখানে শুদ্ধ প্রমিত ভাষায় কেউ কথা বলে না। সেই জায়গায় 80-র দশকের বিটিভি নিউজ কাস্টারের সুরে কেউ কথা বলে না। আম, এই 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 ধরনের অভিজ্ঞতা, হ্যাঁ আমি এটা মানি যে আমাদের অভিজ্ঞতাটা খুব ইউনিক, কিন্তু আমি মনে করি না এটা বাঙালি জাতি একমাত্র যে এই ধরনের হিস্টোরিক্যাল অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। আমার মনে হয় এরকম প্রচুর জাতি আছে। আমার মনে হয় আম, আমরা যদি উত্তর ঔপনিবেশিককালীন সময়ে দাঁড়িয়েছে এরকম কয়েকটা বড় বড় ভাষার দিকে তাকাই, স্প্যানিশের দিকে যদি আমরা তাকাই, যে স্প্যানিশ সাহিত্য আসলে একটা বড় বড় অংশটুকু এসেইছে দক্ষিণ আমেরিকা থেকে, যেখানে স্প্যানিশ ছিল প্রভুর ভাষা, হুম তাই হুম না? হুম এবং হুম তাদের নিজেদের যে ইন্ডিজিনাস ভাষা সেটাকে নিশ্চিহ্ন করে দেশে প্রভুর ভাষা প্রতিষ্ঠিত হয়েছে। সেটা যদি দিকে আমি তাকাই, সেখানেও কিন্তু আসলে মানে হাইব্রিড একটা হিউম্যান এক্সপিরিয়েন্স উঠে আসছে। আম, আমাদের খুব প্রিয় বুদ্ধিজীবীরা ওনার কথা খুব বলেন, গ্লোরিয়া আনজালদোয়া। হুম হুম উনি ছিলেন টেক্সান, কিন্তু আসলে উনি অভিবাসী মেক্সিকান ছিলেন। উনি ভাষা নিয়ে খুব সাহসী কাজ করে গেছেন, এবং ওনার সবচেয়ে সাহসী বুদ্ধিবৃত্তিক কাজ যেটা, এটা নাম হচ্ছে লা ফ্রন্টেরা, যেটাকে বর্ডারল্যান্ডস নামে অনুবাদ হয়ে এটা আমাদের হাতে এসেছে। এবং এটা অত্যন্ত সেলফ অ্যাওয়্যার, সেলফ কনসিয়াস একটা পাঠ, এবং ওই পাঠ ওনার সেই ভাষার প্রতি ওনার যে অ্যাপ্রোচ, সেটার সাথে আমি সবচেয়ে একাত্ম বোধ করি আমার নিজের কাজের ক্ষেত্রে। তার ভাষায় অবলীলায় মিশে যেত স্প্যানিশ এবং টেক্স মেক্স স্প্যানিশ, যেটা শুদ্ধ স্প্যানিশ নয়, ওটা টেক্সট মানে টেক্সটে যে স্প্যানিশ সেটা নয়, ক্লাসিক্যালটা নয়, এটা নাম একটা হচ্ছে চিকানা, চিকানা হচ্ছে টেক্স মেক্স যেটা, হুম হুম ইংরেজি অবশ্যই, এই সমস্ত সব এসে মিশে যেত। এবং তিনি অনেকভাবে আমার ভাষিক চিন্তার প্রেরণা। এবং আমি ব্যক্তিগতভাবে আমি যেমন ইন্দো এরিয়ান সব কয়টা ভাষার উপর আমার মানে এটা আমার ড্রিম যে আমি সব কয়টা ভাষার উপর আমার একটা দখল থাকবে। হুম এবং হুম ইংরেজিতে অবশ্যই, যেহেতু আমাদের ভাষিক উত্তরাধিকার আছে, আমাদের কলোনিয়াল হিস্ট্রি আছে। আমি 3টি ভাষা, আমাদের সাউথ এশিয়ার 3টি ভাষা আমি বলতেও লিখতে পারি, এবং আমি রীতিমতো আদর্শ লিপি কিনে আমি হিন্দি হরফ শিখেছি, কারণ আমার একটা কাজের জন্য ওটা দরকার ছিল, আমার একটা লেখার জন্য। রাইট এবং আমি যে সঙ্গীতের চর্চা করি সেখানেও ব্রজ ভাষা, যেহেতু মৌখিক পরম্পরায় হুম হুম হিন্দুস্তানি গানের বন্দিশ গুরু থেকে শিষ্যে যায়, লিখিত নয়। হুম হুম সেহেতু লিখিত উপায়টা লিখতে হলে আমার সবচেয়ে ভালো উপায় হিন্দি ছিল, যেন আমার এটা শিখতে হয়েছে। রাইট উর্দু গজল শিখেছি, কিন্তু আমার সবচেয়ে বড় খেদ হচ্ছে যে আমি আসলে গজলের শের আমি উর্দু হরফে লিখতে শিখি নাই। হুম হুম দোস্ত মত যদি কখনো ফার্সি শিখি, সেটা হয়তো একটা ইচ্ছা আছে, হয়তো কোনো বেশি। তো এই নিশ্চয়ই জিনিসগুলো আসলে আমার বাংলাকে আসলে আরো সুন্দর করে, আমার মনে হয় আরো স্ট্রঙ্গার করে, আরো নিশ্চয়ই সমৃদ্ধ করে। আসবো এবং ভাষা পুলিশই আমার পোষায় না, আমি নৈরাজ্যের পক্ষে। নিশ্চয়ই লুনা রুশদি, আপনার কাছে এই ভাষার মানে সাহিত্যের ভাষার বিষয়ে একটু আসতে চাই। আমরা বাংলাদেশের যে সোশিও ইকোনমিক যে কনটেক্সট, সেখানে যদি আমরা একটু দেখি, আমি ঠিক ওই ক্লাস ডিস্টিংশনে যেতে চাই না, কিন্তু তারপরেও বাংলাদেশের একটা বিরাট অংশ তো নগরে বাস করেন না। তারা বলা যায় যে রাজধানীর বাইরে বাস করেন, এবং গ্রামীণ জীবন তো আসলে বাংলাদেশের এই জায়গাটাতে একটা বিরাট মানে স্থান জুড়ে রয়েছে। কিন্তু সাহিত্যে আমরা দেখতে পাই যে যারা সাহিত্য রচনা করছেন তাদের একটা বিরাট অংশ, বিশেষ করে আধুনিক বাংলা সাহিত্যের যারা গদ্য লেখেন, তাদের ওই মধ্যবিত্ত বাঙালির যে ভাষা, সেটি নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলে। কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর ভাষাকে তুলে এনে সেটিকে যে আরও একটু অভিযোজনের ভেতর দিয়ে সমৃদ্ধ করা বা এই স্ট্রিমের মধ্যে নিয়ে আসা, সেই প্রবণতা খুব বেশি লক্ষ্য করা যায় না বলে একটি অভিযোগ রয়েছে। এই অভিযোগের সঙ্গে আপনি একমত কিনা? আমার কাছে যেটা মনে হয় যে প্রান্তিক জনগোষ্ঠী ভাষা, এটা এটা নিয়ে কাজ করার আম, মানে যারা প্রান্তিক জনগোষ্ঠীর রিপ্রেজেন্টেটিভ, ওনাদেরই করা উচিত। কারণ ধরেন বাইরের থেকে গিয়ে আপনি যদি এই ভাষা নিয়ে আসতে চান, ওটা তো অথেন্টিক হবে না। আমার কাছে যেটা মনে হয় যে একজন লেখকের ভাষা এমন একটা ভাষা হতে হবে যেখানে সে নিজে কমফোর্টেবল, এবং সে তার যে এক্সপ্রেশনের জায়গাটা, সেটা সে এক্সপ্রেস করতে পারতেছে। তো এখন আমি যে ভাষা জানি না, আমি যে ভাষা ইউজ টু না, আমি তো সেটা নিয়ে এসে আমি ওটা ইউজ করতে পারবো না, এবং আমি তখন ওটা মিসরিপ্রেজেন্ট করার একটা চান্স থাকবে। তো আমার যেটা মনে হয় যে এটা এখন আমার অডিয়েন্সকে, আমি যখন একটা বই লিখি বা আমি যখন একটা গল্প বলি, আমার অডিয়েন্সটাও তো ইয়ে করতে হবে যে নর্মালি যেই বইগুলো লেখা হয় এটা পড়ে কারা, বা আমি কাদের জন্য লিখতেছি সেটাও ইয়ে। তো আমি কাদেরকে নিয়ে লিখতেছি, কাদের জন্য লিখতেছি,
ওইভাবেই এটা হবে। কিন্তু আমার মনে হয় যে যে কারো ভাষার রিপ্রেজেন্টেটিভ তাদের মধ্যে থেকেই হওয়া উচিত, মানে রিপ্রেজেন্টেশন। কিন্তু এটা লুনা, বাইরের বাংলা একটা সাহিত্যে যদিও সেটি কবিতায় নুরুল দিনের সারা জীবন তো হয়েছে, এরকম একটি লেখা হয়েছে, এবং যিনি লিখেছেন তিনি তো আসলে সেই অর্থে যে ওই গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করেন সেটিও নয়। হুম। তো তাহলে এটিকে কেন অসম্ভব বলছেন? আমি তো অসম্ভব বলছি না, আমি বলছি যে এটা মানে এটা উনি লিখেছেন, আহ এবং এটা তাদেরকে রিপ্রেজেন্ট করে। কিন্তু তারপর আপনার একটা যে বা ধরেন আম, একটা জায়গা তো থাকে, এটা তো উনি তো ওই লিভড এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যান নাই। এক্সপিরিয়েন্স কথা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হুম হুম হ্যাঁ, না, হ্যাঁ, আমার মনে হয় এই বিষয়টা আসলে এই বিতর্কটা আসলে চলবেই, যে আসলে লিভড এক্সপিরিয়েন্সই একমাত্র রিপ্রেজেন্টেশনের সবচেয়ে একমাত্র বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ড্রাইভার কিনা। হ্যাঁ, এটা হুম, আমার হুম, মনে হয় হুম। চলবে এখন। হ্যাঁ, আমরা তো অন্য অন্য ভাষায় আমরা যেমন হাসান আজিজুল হকের আগুন পাখি, হ্যাঁ, মানে হুম হ্যাঁ, হ্যাঁ, উপন্যাসটা তো আসলে অত্যন্ত মানে ক্লাসিকের জায়গায় চলে গেছে, কিন্তু সেই সেই উপন্যাসটা যেমন একটা গ্রামীণ মহিলা, একজন গৃহিণী, হ্যাঁ, হুম, হুম, ওনার দৃষ্টিকোণ থেকে লেখা, এবং একটা পরিবারের উত্থান পতন হচ্ছে একটা রাজনৈতিক প্রেক্ষাপটে, এবং ভারত হুম, ভাগ হুম। হওয়ার সময়, এবং পুরো ভাষাটাই ছিল হচ্ছে রাঢ় অঞ্চলের যেটা এখন ভাষা। পশ্চিমবঙ্গের অংশ, সেই সেই ভাষায়। এবং মানে গল্পটাই এমন যে ওই গল্পটাই আসলে ভাষাটাকে প্রাসঙ্গিক রেখেছে। হুম হুম মানে ওই ক্ষেত্রে হুম, হয়তো হুম, বা লিভড এক্সপিরিয়েন্সটা আর একটা প্রশ্ন হয়ে আসেনি। রাইট। তা আমার মনে হয় লুনাপার সাথে আমি যদি একটু অ্যাড করি, এটা হ্যাঁ, লিভড এক্সপিরিয়েন্সের বিষয়টা একটা ফেলে দেওয়ার মতো বিষয় না, ওটা আসলে একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা নিয়ে আসলে আমরা আলাপ করতেই পারি এবং করা উচিত। তবে আমার হুম। মনে হয় যে অনেক সময় যা আমি লিখতে চাইছি, আমার সাহিত্যে আমি যা বলতে চাইছি, সেটাও অনেক সময় ভাষার অভিমুখটা নির্ধারণ করে দেয়, সেটা অনেক হ্যাঁ, সময় হ্যাঁ, ঠিক করে দেয় যে আসলে আমি কি বলছি। তখন সেই ভাষাটা হয়তো কোনো জনগোষ্ঠীর ভাষা হিসেবে আসে না, তখন ওই ভাষাটা ওই সাহিত্যের জন্য, ওই কাজটার জন্য ওই ভাষাটাই সবচেয়ে লাগসই ছিল, এরকম ভাবে আসে। রাইট। তখন হয়তো হ্যাঁ। বিষয়টা আর ওই পলিটিক্যালি জিনিসটা কারেক্ট হলো কি হলো না সেই প্রশ্নের থেকেও ওটাকে উতরে যেতে পারে রাইট। অনুষ্ঠান ক্ষেত্রে। হ্যাঁ, একেবারে আমার মনে হয় একেবারে অবশ্যই সেটা যোগ্য জি সাহিত্যিকের হাতেই হতে পারে। জি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি লুনা রুশদি আপনার কাছেই শেষ প্রশ্নটা করতে হুম, চাই, মানে আপনি যেটি বলছিলেন সেটির সঙ্গে এই প্রশ্নটার উত্তরেও আপনি যুক্ত করতে পারেন। সেটা হচ্ছে যে গায়ত্রী স্পিভাক তো বলছেন যে সাবঅর্ডিনেটদের কথা, বা যারা আসলে এই স্পটলাইটের বাইরে রয়েছেন তাদের কথাগুলো তাদেরই বলা উচিত। এখন বাংলাদেশের হুম, যে মানে ওভারঅল আমাদের সামাজিক যে বিন্যাস এবং যে অর্থনৈতিক কাঠামো এবং যে সাংস্কৃতিক আহ, যে প্রবাহ, সেখানে হুম। ওই মানুষগুলো তাদের কথা বলার মতো অবস্থায় রয়েছেন কিনা, বা সাহিত্যে সেই কথাগুলোর রিফ্লেকশনটা কিভাবে হচ্ছে বলে আপনি মনে করেন, যদি একটু বলেন। যেটা আপনি বললেন যে ধরেন নুরুল দিনের সারা বেলা এটা লেখা হয়েছে, বা এরকম এরকম কিছু কিছু ছোট ছোট আমরা পাচ্ছি। কিন্তু যেটা বর্ণালী যেটা বললো যে আম, আমি যেটা লিভড এক্সপিরিয়েন্সের কথা বললাম, কিন্তু এটা আবার একটা ধরেন লেখার প্রসেসটাও তো, সাহিত্যের প্রসেসটা তো আমার কাছে মনে হয় খুব অর্গানিক একটা জিনিস। তো আমার ও যেটা বলছিল যে একটা সাবজেক্ট হচ্ছে আমার আম, ভাষাও ডিটারমাইন করে অনেক ভাবে। তো আম, একটা হচ্ছে যে না, যারা প্রান্তিক কণ্ঠস্বর তাদেরকে আমরা ঠিকভাবে শুনতে পাচ্ছি না, সেরকম একটা সামাজিক অবস্থানে আমরা নাই। আম, এখন সেটা তো আম, সেটা একটা আমাদের ধরেন এটা একটা সোশিও ইকোনমিক একটা প্রজেক্ট, যেটা আমাদের আস্তে আস্তে ওটা অনেকগুলো ব্যাপারে আম, বদলালে সেটা আসবে। তো এখন সাহিত্যের রিপ্রেজেন্টেশন, আমি যদি আবার একটা অ্যাজ এ কোন একটা ধরেন আমি একটা ফিকশন লিখবো বা কোনো কিছু লিখবো, একটা ফিকশন রাইটারের বা ক্রিয়েটিভ রাইটার ওরকম একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আহ, লিখলে তো ওটা আসলে একটা সৃষ্টিশীল কাজ যে হবে সেটা না। ইট শুড বি সামথিং যেটা একদম আমার একটা অথেন্টিক সেলফ থেকে যেটা আসতেছে। এবং সেটার জন্য আমি যেটা লিভড এক্সপিরিয়েন্সের কথা বলছি, যে ওই জিনিসটা না থাকলে তো আমি ওটা, আমি যতই ফিল করি সেটা ওইভাবে আসবে না। তখন আমার একটা ধরেন অরুন্ধতী রায় যে নন ফিকশন গুলা লেখেন, যে আম, ওই একটা জায়গায় একটা সেমি অ্যাক্টিভিস্ট মধ্যে দিয়ে গিয়ে আমার জানতে হবে, করতে হবে। তো ওই জিনিসটা তো বাংলা সাহিত্যে বা বাংলার লেখালেখির মধ্যে খুব বেশি আসে না এখনো। তো কিন্তু ধরেন এইটা ধরেন অ্যাজ এন অথর আমার আমার ফিলটা তো সেটা না, সেটা আর কি বলছি। রাইট। অনেক ধন্যবাদ লুনা রুশদি এবং বর্ণালী সাহা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা কথা বলছিলাম যে ভাষা
কি নিরপেক্ষ নাকি নীরবে কোনো পক্ষ নেয় আমাদের সাহিত্য, আমাদের রাজনীতি, আমাদের সমাজ এবং আমাদের গণমাধ্যম প্রত্যেকটি জায়গায় আলোচনা থেকে যতটুকু বুঝতে পারলাম যে সেখানে এক ধরনের পক্ষপাত রয়েছে এবং এক ধরনের সম্মতি উৎপাদন করা, জনমত তৈরি করা, নিয়ন্ত্রণ করবার কাজে ভাষাকে ব্যবহার করা হয়। কিন্তু ভাষার যে গতি প্রকৃতি এবং ভাষার যে একটা ফ্রি ফ্লো ব্যাপার, সেটা ওই শৃঙ্খলার বিষয়টি মাথায় রেখেও এটা অভিযোজিত হয়, পরিবর্তিত হয় এবং পরিবর্তনের ভেতর দিয়ে এটি সমৃদ্ধ হয় বলেই যারা এই বিষয়ে কাজ করেন, বিশেষ করে লেখালেখি করেন, ভাষা বিজ্ঞান নিয়ে চর্চা করেন, তারা মনে করছেন। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার মনে হয় যে ভাষার মাসে আমাদের আজকের এই আলোচনাটা আপনাদের ভেতরে কিছুটা হলেও চিন্তার খোরাক যোগাবে এবং সেই আশাবাদ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।